কিন্তু এক এক পর্বে 8 থেকে 9 মিনিট। লাইভ শুরু হয়ে কলমটা দে। ওই পেলাম না। লাইভ চলবে। আমাদেরকে কিছু বলতে হবে না, এখনো ওই প্যারিস থেকে শুরু করে নাই। শাহিনের কি কাশিও হয়েছে নাকি? না, ঠিক আছে। লাইভ শুরু হয়ে গেছে, লাইভ কিন্তু শুরু হয়ে গেছে, প্রোগ্রাম শুরু করতে আচ্ছা, পারেন। ঠিক আছে, ধন্যবাদ জুবায়ের তোমাকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্যারিসের জানালা আবার শুরু করলাম। মাঝখানে অনিবার্য কারণবশত স্বল্প বিরতি ছিল। আমরা আবার আপনাদেরকে প্যারিসের জানালায় আজকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আজকে আমাদের যে কয়জন বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আছেন তাদের আলোচনা আপনারা উপভোগ করবেন এবং তাদের কাছ থেকে তাদের সময়কার এবং বর্তমান প্রেক্ষাপটের অনেক কিছুই জানতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে আজকে আছেন নিউ ইয়র্ক থেকে অধ্যাপক মোহাম্মদ এনামুল হক। তিনি 85-86 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট থেকে অনার্স এবং 1989-এ তিনি মাস্টার্স করেছেন। তার পরিচিতি একটু পরে দেব। এবং আমাদের সঙ্গে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক রুবায়েত ফেরদৌস। অধ্যাপক রুবায়েত ফেরদৌসের কোনো পরিচয় দেওয়া প্রয়োজন পড়ে না দেশে বা বিদেশে, যাই হোক, তথাপিও তার সময় যখন আসবো তখন তার পরিচিতি আপনাদেরকে আমি দেব। এবং রুবায়েত ফেরদৌস মূলত জার্নালিজম বিভাগের ছাত্র ছিলেন এবং বর্তমানে বিগত 20 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগে শিক্ষকতা করছেন অত্যন্ত সুনামের সঙ্গে এবং দক্ষতার সঙ্গে তিনি পরিচালনা করছেন তার বিভিন্ন কর্মকাণ্ড। এবং আমাদের সঙ্গে আছেন সৈয়দ মাসুদ রেজা। তিনি আমাদের লর্ড ফ্যাকাল্টির একজন ছাত্র ছিলেন। পরবর্তীকালে তিনি এলএলবি অনার্স এবং এলএলএম পাশ করেছেন যথাক্রমে 2002 এবং 2003-এ। তার পরিচিতি আমরা একটু পরে পরবর্তীতে দেব। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সামনে আমি প্রথমে উপস্থাপন করছি এনামুল হক শাহিনকে। তিনি বর্তমানে নিউ ইয়র্কে আছেন। তিনি আগেই বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে তিনি ক্যাডেট কলেজে শিক্ষকতা করেছেন তার প্রথম জীবনে। সেখানে কয়েক বছর চাকরি করার পর তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঢাকায় চলে আসেন, ঢাকা কমার্স কলেজে, এবং এরপরে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার মাধ্যমে তিনি এডুকেশন ক্যাডারে কোয়ালিফাই করেন। সেখানে তিনি বিভিন্ন সরকারি কলেজে চাকরি করেন। ঢাকা কলেজেও বেশ কয়েক বছর ছিলেন।
2007 সালে তিনি ম্যানেজমেন্ট এবং লিডারশিপ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ নটিংহাম ইউকে থেকে 2017 সালে দ্বিতীয়বার তিনি মাস্টার্স অর্জন করেন এবং এরপর তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হন। কিন্তু তিনি যখন হরগঙ্গা কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর, এই সময় তিনি চাকরি ছেড়ে দিয়ে নিউ ইয়র্কে চলে আসেন চিফ এক্সিকিউটিভ অফিসার একটি কোম্পানিতে। বর্তমানে তিনি নিজস্ব ব্যবসা বাণিজ্য করছেন। আমরা এনামুল হক শাহীনের কাছ থেকে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সোনালী দিনগুলো নিয়ে 7-8 মিনিট কিছু আলোচনা করতে চাই। এনামুল হক শাহীন। জি, ধন্যবাদ রাকিবউদ্দিন আহমেদ স্যার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে একজন ছাত্র হওয়ার কারণে আমি আসলে আমার লাইফটাই আমি সরাসরি চলে যাই। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে এটা আমার লাইফকে পূর্ণ করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে না পারতাম তাহলে পরে যে আমি কি হতাম আমি জানি না। ইভেন আমি মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুভূতিটা আমার কাছে জানতে চাচ্ছেন, তো আমি ভর্তির সময়কালের একটা বিষয় আমি শেয়ার করতে চাই। আমার সময়কালে আমি ভর্তি পরীক্ষা প্রথমে আমি ক্ষয়নিট থেকে পরীক্ষা দেই। তা ক্ষয়নিটে 1200 সিট ছিল। তো 1200 সিটে আমি প্রথম ডাকে আসিনি। তখন আর কি একটা পর্যায়ে ছাত্র সংগ্রাম পরিষদ ওরা আপনার সিট বাড়ানোর জন্য খুব আন্দোলন করতেছিল। তো আমি এত গভীর ছিলাম যে আন্দোলনের জন্য সিটটা যেন বাড়ে। তো যাই হোক, ফরচুনেটলি সেইবারই প্রথম 300 সিট বাড়ে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। এবং আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারতাম, আমার অবস্থাটা যে এমন ছিল যে আমি মনে হয় যে আমার মরে যাওয়ার শামিল হতো। তো সুতরাং যে জিনিসটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আসলে আমার এতটা আবেগ জড়িত, যেটা আসলে মানে একমাত্র আমি বুঝি যে এটা আমার জীবনকে কতটা কি দিয়েছে। আমার জীবনকে পরিপূর্ণ করেছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হওয়ার কারণে আমার পরিবার, আমি 85 সালে ওই সময়কালে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে সমাজে বা আমার পরিবারও যথেষ্ট সম্মানিত হয়েছে, আমরাও সম্মানিত হয়েছি। বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিষয় যেটা এটা মিন করতো, এখনো সেটা করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে প্রাণে ধারণ করি, এখনো করি। তো এটা হচ্ছে যে বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে সময়কালে পড়াশোনা করেছি, ওই সময় আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে যে ভর্তি হয়েছি একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে। আমি আমার পার্সোনাল অনুভূতি থেকে বলছি। আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত অল্প পয়সায় আমরা পড়ছি, এত বড় একটা এনভায়রনমেন্ট যেখান থেকে যে যা কিছু হতে চায় সেটাই হওয়ারই সুযোগ, এত অফুরন্ত সুযোগ সুবিধা ইন কম্পেয়ার টু আদার ইনস্টিটিউট ইন বাংলাদেশ। আমি মানে আমাদের ভিতর একটা সামাজিক দায়বদ্ধতা খুব বেশি পরিমাণ কাজ করতো। বিশেষ করে আমার ভিতর অনেক বেশি দায়বদ্ধতা কাজ করতো যে এই বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু বিশ্ববিদ্যালয় এত কিছু দিচ্ছে আমাদেরকে, তো সুতরাং সমাজে আমাদের কিছু কন্ট্রিবিউট করতে হবে। তো সেই দায়বদ্ধতা সবসময় ধারণ করেছি, এখনো সেটাও মনে প্রাণেই সেটা নিয়ে চলাফেরা করার চেষ্টা করি। এবং আমি এই জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো খবরের জন্য উদ্গ্রীব হয়ে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি দেখি টোটালি আমার কল্পনায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে সাজাই সেটা মাঝে মাঝে যখন দেখি যে এটা আমার কল্পনায় সাজানো ঢাকা বিশ্ববিদ্যালয় নেই, তখন আমি খুব কষ্ট পাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কার্যক্রম আমাদের সময়কালে আমাদের অনেক অভাব ছিল। মানে ওই সময়কালে আমি যদি বলি, হলে আমরা ছিলাম, আমাদের এখনকার মতো এত প্রাচুর্য ছিল না ছেলে মেয়েদের। হয়তো আমি 9 ভাই বোনের একটা ভাই ছিলাম। তো সুতরাং আমার বাবার পক্ষে ছিল না যে সুযোগ ছিল না যে আমাকে অনেক বেশি অর্থনৈতিক সুবিধা দেওয়ার কথা। কিন্তু আমরা যে কষ্ট ছিল, সেই কষ্টটা থাকলেও তার ভিতর যে আনন্দ ছিল, আমাদের ভিতর বন্ধু বান্ধবদের ভিতর যে টাইসটা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা মানে কণা, প্রতিটা
প্রতিটা স্পেস যে আমাদেরকে আমরা যেভাবে মানে ধারণ করতাম মনে প্রাণে, আমি আমার কথা বলছি, আমি করতাম যেটা, সেটা সেই স্মৃতিগুলো আমাকে যথেষ্ট কাঁদায়। আমি ফিল করি, এখনো ফিল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই স্মৃতিগুলোর কথা মনে উঠলে আমি খুব কষ্ট পাই, যে এই স্বর্ণালী দিনগুলো ছিল। আমাদের ভিতর যে আমাদের শিক্ষকরা যে স্বপ্ন দেখাতেন, আমার খেয়াল আছে আমার জিওগ্রাফি ডিপার্টমেন্টের এক স্যার আছেন, সিরাজ ইসলাম চৌধুরী স্যার। সিরাজ ইসলাম চৌধুরী স্যারের উনি আমাদের প্রথম শুরু করেছিলেন যে কালচার নিয়ে পড়াচ্ছিলেন। তো পড়াতে পড়াতে উনি বললো যে তুমি যদি অনেক মানে একটা বই কিনে যদি তুমি একটা শব্দ সেখান থেকে শিখো, সেটাও দেখা যাচ্ছে যে অনেক কিছু। তো মানে শিক্ষার ভিতর থেকে যে জিনিসটা হচ্ছে যে মানে কি বলবো, যে আমরা এই স্বপ্নগুলো দেখেছি যে রাষ্ট্রকে কিভাবে গঠন করতে হবে, সমাজে কিভাবে কন্ট্রিবিউট করতে হবে, এই স্বপ্নগুলো আমরা ওই সময় দেখতাম আর কি, আমাদের শিক্ষকগুলো আমাদেরকে দেখাতেন। তো সব মিলে যে কতটুকুন কি করতে পেরেছি না পেরেছি সেটা জানি না, বাট আমি যেটা ফিল করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এবং আমি এটার জন্য তো গর্ববোধ করি। বাট এখন কষ্ট পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে লেভেলে মানে চিন্তা করতাম, এখন তো একটু বয়স হয়েছে, এখন চিন্তার এখন ডাইভার্সিটিও আসছে, যে আসলে আমরা আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর সেভাবে আমি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু বিষয়গুলোতে তো কষ্ট পাই আমরা, যে না আমরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখতে চেয়েছি সেই অবস্থানটা আসলে আমার কাছে মনে হয়। আচ্ছা শাহিন, তোমার কোন হল ছিল? আমি সূর্য সেনারের ছাত্র ছিলাম। আচ্ছা, তুমি যে সিরাজুল ইসলাম চৌধুরী সাহেবের কথা বললে, এটা কোন সিরাজুল ইসলাম চৌধুরী? ভূগোলে আলাদা একজন ছিল? জি, ভূগোলে আলাদা একজন ছিল। ও আচ্ছা, মানে আমাদের সেই ইংরেজির সিরাজুল ইসলাম চৌধুরী। আচ্ছা ঠিক আছে, উনি না ইনি ভূগোলের শিক্ষক ছিলেন। তো আমরা যেটা আর কি যে মানে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে যতটুকু আলোকিত শিখিয়েছেন শিক্ষকরা, সেই আলো নিয়েই এখনো চলছি আর কি, সেই আলো নিয়েই চলছি। তো এনিওয়ে এইটুকুনি বলি, এখন একবারে তো 8 মিনিট বলার সময় না, প্রসঙ্গ আসলে হয়তো আরো। তোমার মনিরুজ্জামান মিয়াও তো তোমার শিক্ষক ছিল, পরে যে ভাইস চ্যান্সেলর হইল। জি জি, মনিরুজ্জামান মিয়া স্যার, আমিনুল ইসলাম স্যার শিক্ষক ছিলেন আর কি। আচ্ছা, মনিরুজ্জামান সাহেবের সম্পর্কে কিছু বইল দ্বিতীয় পর্যায়ে। জি, প্রিয় দর্শক বৃন্দ, এবার আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আগেই বলেছি, অধ্যাপক রুবায়েত ফেরদৌস। অধ্যাপক রুবায়েত ফেরদৌস অত্যন্ত মেধাবী একজন ছাত্র, এবং তিনি বিগত 20 বছর যাবৎ সাংবাদিক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন অত্যন্ত দক্ষতা এবং সুনামের সঙ্গে, এবং পাশাপাশি তিনি গবেষণার কাজে লিপ্ত আছেন এবং বিভিন্ন গঠনমূলক কর্মকাণ্ডে সঙ্গে সে জড়িত, এবং তিনি বাংলাদেশের একজন অন্যতম শীর্ষ মিডিয়া ব্যক্তিত্ব, যার পরিচালনায় অনেক জনপ্রিয় টক শো পরিচালিত হয়েছে। এবং তিনি ব্যক্তিগত জীবনে যেরকম স্পষ্টবাদী, তিনি টক শো তো আমি দেখেছি ব্যক্তিগতভাবে অত্যন্ত স্পষ্টবাদী, এবং কাউকেই তিনি রেহাই দেননি। অনেকটা বিদেশি যারা অ্যাঙ্কার, বিবিসি, এমনকি ভারতে এনডিটিভির সেই মডারেটরদের মতোই সে স্পষ্ট, সৎ, নির্ভীক পরিচালনা করে আসছিল। তার মেধা এতটা প্রখর যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স এবং মাস্টার্সে যে রেজাল্ট করেছেন, সেই রেজাল্টের যে রেকর্ড আজ পর্যন্ত কেউ
ভাঙতে পারেনি, ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং এই জন্য তিনি গোল্ড মেডেল পেয়েছেন 2টো, এবং নিয়েছেন তিনি নোবেল লরেট অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের হাত থেকে। এবং তিনি ন্যাশনাল চ্যাম্পিয়ন ডিবেট কম্পিটিশনে 1985 সালেও গোল্ড মেডেল পেয়েছেন। এবং তার যে বিভিন্নমুখী প্রতিভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং অনেক দিন যাবৎ এদেশের যারা নির্ভীক দর্শক, যারা খুব উৎসুক দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, সমসাময়িক ঘটনা নিয়ে জানার ব্যাপারে উদ্গ্রীব, তারা ডিপ্রাইভ হচ্ছে রুবায়েতের পরিচালনার কাছ থেকে। যাই হোক, আমি অনুরোধ করছি রুবায়েতকে তার সোনালী দিনগুলো, তার সোনালী দিন তো ছাত্র হিসেবেও এবং শিক্ষক হিসেবেও, সে যেন আমাদের সঙ্গে একটু শেয়ার করে। রুবায়েত। অনেক ধন্যবাদ রাকিব ভাইকে, আমার সম্পর্কে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে অতিরঞ্জন করে আমাকে উপস্থাপন করবার জন্য আমি খুবই বিব্রত বোধ করছি। আমি আসলে তার যোগ্য না। তবে যে প্রশ্নটি আমার বড় ভাই এখানে আছে, এনামুল হক শাহিন, অনেক স্মৃতি, আপনি যে হলের কথা বললেন, আমরা দুজনে একই হলে শুধু ছিলাম না, একই রুমে আমরা ছিলাম। মানে সেটা একটা অসাধারণ স্মৃতি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কতগুলো সম্পর্ক তৈরি করে, রিলেশনশিপ তৈরি করে, যেটা গত 40 বছর থেকে এই শাহিন ভাইয়ের সঙ্গে সেই সম্পর্ক, উনি বিদেশে চলে গেছেন, আমি দেশে আছি, এটি কিন্তু বজায় আছে। এইটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার মনে হয় যে কিভাবে এই সম্পর্কগুলো একটা বুনন ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে তৈরি করে দিয়েছিল আমাদের ওই সময়ে। এখন সেই সম্পর্ক কতটা শিথিল কিংবা কতটা নিবিড় আমি ঠিক জানি না। আর যেটা বললেন যে আমি সারা জীবনই তর্ক করতাম, বিতর্ক করতাম, হেন বিষয় নাই আমি তর্ক করতাম না। ধর্ম থেকে শুরু করে, ঈশ্বর থেকে শুরু করে, আমার তর্কের স্পেস থেকে কোনো কিছুই মাপ পেত না আসলে। আবার আমার মা খুব ভয় পেতেন যে বাবা এত তর্ক করিস না, লোকজন তোকে ক্ষতি করে ফেলবে। কিন্তু আমি পারতাম না, আমার রক্তের মধ্যে তর্ক ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার মনে হলো এইটাই তো সেই তর্কের জায়গা আসলে। এত একটা মুক্ত চিন্তার জায়গা, যেটা আমার শিক্ষকরা বলতেন যে একজন মানুষকে পদার্থবিজ্ঞানের স্কেল দিয়ে মাপা যায় তার উচ্চতা কতটুকু, একজন মানুষকে বাটখারা দিয়ে ওজন করা যায় তার ওজন কতটুকু, কিন্তু যে মানুষকে ঠিক স্কেল দিয়ে মাপা যায় না, যে মানুষকে ঠিক বাটখারা দিয়ে ওজন করা যায় না, যে মানুষ এক বড় মহান মহিমান্বিত মানুষ হয়ে উঠেন, তারা বলতেন সেইটি উঠেন তার চিন্তার জন্য। এই যে চিন্তা করবার যে ক্ষমতা, এবং ক্লাসে যে ভিন্নবোধ করা যায়, যে স্কুলে পেতাম না, কলেজে পেতাম না, বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে শিক্ষককে বলা যায় যে স্যার আমি আপনার সঙ্গে একমত না, দ্বিমত পোষণ করি। এবং এই যে ভলতিয়ারের উক্তি, আজকে আমি ক্লাসে আমার ছেলে মেয়েদেরকে যেটা বলি যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এই যে গণতন্ত্রের মূল্যবোধ, যে তোমার কথা আমি মানি না, কিন্তু মানি যে না, তবু তোমার কথা যেন বলতে দেওয়ার জায়গাটা থাকে। এইটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ওই সময়ে যখন এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু সেই পরিসর আমরা কিন্তু পেয়েছিলাম। এবং আমার গা শিউরে উঠে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাঁটা শুরু করলে আমার মনে হয় এটা প্রতি ইঞ্চি এত হিস্টোরিক্যাল, এত ঐতিহাসিক। আপনি শুরু করেন চারুকলা থেকে, কে তৈরি করেছে চারুকলা? সেই শিল্পাচার্য জয়নুল আবেদিন, যার হাত ধরে বাংলাদেশের শিল্পকলার ইতিহাস যাত্রা হয়েছে। আর একটু সামনে আসেন, সেখানে হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুলের কবর, তিনি শুয়ে আছেন এইখানে, যিনি গান লিখেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই। সত্যি সত্যি মসজিদের পাশে তার কবর দেওয়া হয়েছে। এবং কাজী নজরুলের পাশেই দেখেন আরেক বিখ্যাত শিল্পী পটুয়া, যাকে আমরা বলি কামরুল হাসান, তার কবর কিন্তু এখানে রয়েছে, যিনি ৭১-এ সেই কুখ্যাত ইয়াহিয়ার ছবি দিয়ে বিখ্যাত পোস্টার করেছিলেন যে এই জানোয়ারদেরকে হত্যা করতে হবে, তিনি ওইখানে শুয়ে আছেন। আর একটু সামনে যান আপনি, সেই ঐতিহাসিক বটতলা, যেখানে হচ্ছে ৭১-এর পতাকা তোলা হয়েছিল। আমার গা শিউরে উঠে যে প্রতি ইঞ্চি কিভাবে ঐতিহাসিক। আরো সামনে যান, ঢাকা মেডিকেল, যেটা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল, সেখানে ৫২-র ভাষা আন্দোলন হয়েছে, শহীদ বরকত জব্বারা রক্ত দিয়েছে। মানে এইটা মনে হয় যে প্রত্যেকটা ইঞ্চি যে এখানে ঐতিহাসিক। এবং এটা আমি জানি না, রেজা এখানে আছে, আমার আরেকজন প্রিয় সহকর্মী শাহিন ভাই আছে, পৃথিবীর
কোন বিশ্ববিদ্যালয় আছে, আদৌ আছে কিনা আমি জানি না, যে বিশ্ববিদ্যালয় দুটো রাষ্ট্রীয় প্রোগ্রামকে হোস্ট করে। একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির যে প্রোগ্রাম আমাদের ভাষা দিবস অনুষ্ঠান, সেটা কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা অর্গান কিন্তু হোস্ট করে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হোস্ট করে। এবং পহেলা বৈশাখের মতো আরেকটা জাতীয় যে অনুষ্ঠান আমরা করি, সেটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হোস্ট করে। তো যখন আমি ছাত্র হিসেবে ভর্তি হই, এই তথ্যগুলো জানার পর এবং ইতিহাসের অংশ হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে এক বিস্ময়কর বিরাট দুনিয়ার মধ্যে আমি এসে আসলে পড়েছি, যে কিভাবে টলারেন্স তৈরি করতে হয়, পরম সহিষ্ণু হতে হয়, এবং কিভাবে অন্যায় প্রোটেস্ট করতে হয়। যে আজকে যে আমি সামাজিক আন্দোলনগুলো করি, সোশ্যাল অ্যাক্টিভিজম করি, এই যে আমি ক্লাসে তর্কের কথা বলি কিংবা আমি অ্যাঙ্কর করি যে টিভিতে, যেটা আপনি বললেন, সবই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিখিয়েছে। আমাদের ডিবেটিং সোসাইটি খুব প্রাণবন্ত ছিল, আমরা হলে তর্ক করতাম, আমরা হচ্ছে ক্লাসরুমে তর্ক করতাম, আমরা টিএসসি গিয়ে তর্ক করতাম, মত দ্বিমত ভিন্ন মতের জায়গা থেকে আমাদের জায়গাটা ছিল। কাজে সব যে সোনালী তা কিন্তু না, তাহলে আবার জিনিসটা মিথ্যা বলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, ঢাকায় কিন্তু আমার থাকার জায়গা ছিল না, আমাকে বাধ্য হয়ে হলে থাকতে হয়েছে। আমার বড় ভাই শাহিন ভাই অনেক আমাকে ভালোবাসতেন, আশ্রয় দিতেন, কিন্তু আমার খুব ভয় লাগতো, আমার হলে থাকতে ইচ্ছা করতো না। কারণ প্রতিদিন সেখানে গোলাগুলি হতো, প্রতিদিন সেখানে মারামারি হতো, প্রায় দিনই সেখানে লাশ পড়তো। পরের দিন আমার ইনকোর্স পরীক্ষা, আমি সকালবেলা পরীক্ষা দিতে পারবো কিনা আমি কিন্তু সেটা জানতাম না। সো বিভাগ, আমার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং ক্লাসরুম যতটা আকর্ষণীয় প্রিয় ছিল, হলটা ততটাই আমার কাছে তিক্ত এবং বিরক্ত হতো। আমি প্রতিদিন যে কবে এই হল থেকে আমি বেরোতে পারবো, কবে আমার ইউনিভার্সিটি পড়াটা শেষ হবে। এবং আমার মার কথা বলি, মারা এরকমই হয়, আমি যে কয় বছর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার মা প্রতিদিন পেপার খোঁজ রাখতেন যে মারা গেল কে, আসলে তার ছেলের ক্ষতি হলো কিনা। টিভি দেখতেন নিয়মিত, আমি পাশ করে যাওয়ার পরে তিনি আর টিভিও ঠিক মতো দেখছেন না, আর পত্রিকাও কিন্তু পড়তেন না, কারণ আমি পাশ করে বেরিয়ে গেছি। কিন্তু সেই হলেই কিন্তু শাহিন ভাইয়ের মনে থাকতে পারে যে আমি কিন্তু ফার্স্ট ইয়ারে একটা সিট পেয়েছিলাম, এটা খুব রেয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের কোনো শিক্ষার্থীর পক্ষে আসন পাওয়া, একটা লাল কার্ড বলি, যারা হচ্ছে সাদা কার্ড তাদের হচ্ছে অনাবাসিক, লাল কার্ড হচ্ছে আবাসিক। আমি কিন্তু একমাত্র পেয়েছিলাম। নর্থদের যে আমি, আমার রেজাল্ট খুব ভালো ছিল এই কারণে না, ফার্স্ট ইয়ারে একটা কালচারাল কম্পিটিশন হয়, বিতর্ক বক্তৃতা, এই প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হই। তো প্রথমে আমি যার রুমে ছিলাম, একটা আশ্রয় নিতে হয়, উনি থাকতেন উপরে, আমি থাকতাম ফ্লোরে, নিচে থাকতাম। উনি আমাকে বললেন যে চলো, তুমি যে চ্যাম্পিয়ন হয়েছো এটাকে আমরা কাজে লাগাতে পারি কিনা। তখন ফিলসফির একজন বিখ্যাত প্রফেসর আমিনুল ইসলাম, দর্শনের অধ্যাপক, তার বিখ্যাত বই আছে দর্শন নিয়ে, জীবন জগৎ ও দর্শন, তিনি আমাদের প্রভোস্ট। তার বাসায় আমাকে নিয়ে গেলেন। আমি খুব দুরু বক্ষে ফার্স্ট ইয়ারের একজন ছাত্র, গ্রাম থেকে এসেছি, তার ওখানে আমাকে উপস্থাপন করা হলো যে স্যার এই ছেলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, কাজে এই চ্যাম্পিয়ন কোটায় কি ওকে একটা আবাসিক সিট দেওয়া যায় কিনা। তো স্যার কয়েকদিন আগে আমার প্রোগ্রাম দেখে গেছেন, তার হাত থেকে পুরস্কার নিয়ে গেছি, এবং ফার্স্ট ইয়ারে কিন্তু আমার সূর্যসেন হলে একটা সিট হয়ে গেল। এইটা একটা অন্যতম আনন্দের স্মৃতি। এবং আমিনুল ইসলাম স্যার এখনো বেঁচে আছেন, স্যারের সঙ্গে মাঝে মধ্যে যখনই আমি ফোনে কথা বলি, প্রথমেই আমি সেই কৃতজ্ঞতার কথা বলি, স্যার ওই ফার্স্ট ইয়ার ওই সিটটা না পেলে আমি হয়তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারতাম না। কারণ আমি ডিপার্টমেন্টে ভর্তি হয়ে দেখি আমার আগে গত 10 বছরে অনার্সে সাংবাদিকতায় কেউ ফার্স্ট ক্লাস পায়নি, এবং সবাই খুব হতাশ আদৌ পাওয়া যাবে কিনা। আমি কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এত পড়তে ভাল লাগতো আমার। ফার্স্ট ইয়ার আমি লাইব্রেরিতে যাচ্ছি, রাত 9টা পর্যন্ত ফিরে আসছি, যে হলের আসনটা, যে সিটটা, যদিও অনেক কষ্ট, অনেক ক্যাডার, অনেক মাস্তানি এগুলো দেখেছি, আমার রুমের কাচের ভিতর দিয়েও গুলি যে আমি যেখানে পড়তাম সেই রিডিং রুমের ওইখানে পড়ে গেছে। আমি বাইরে ছিলাম, ফিরে এসে দেখি যে ছোটখাটো হচ্ছে ইটের চটা, সিমেন্ট এগুলো পড়ে আছে। ওই সময় থাকলে আমি মরে যেতে পারতাম। কাজে হল থেকে আমি জীবন্ত বেরোতে পারবো কিনা এই দ্বিধাটা সারাক্ষণই ছিল। আমি চাইতাম কত দ্রুত এই হল থেকে আমি বেরোতে পারি। এই সূর্যসেন হলে এরকম খুবই, আমি শাহিন ভাই জান, আমি খুব ইনোসেন্ট, আমি এই অস্ত্র এই মাস্তানি এত ভয় পেতাম, আমি ভীষণ ভয় পেতাম, ওনারা আমাকে আগলে রেখেছে। তো এইটুকু বলে স্যার আমি থামছি, পরে নিশ্চয়ই আরো বলবো। অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনটা করবার জন্য। ধন্যবাদ রুবায়েত। তোমার প্রফেসর আমিরুল ইসলাম আর আমি 1958 সালে একসঙ্গে ম্যাট্রিক পাস করেছি। ভদ্রলোক এখন বোধহয় উত্তরা থাকেন। প্রিয় দর্শক বৃন্দ, এবার আপনাদের সামনে আমি আনছি সৈয়দ মাসুদ রেজা। মাসুদ রেজা ল ফ্যাকাল্টির একজন ছাত্র এবং ল ফ্যাকাল্টি থেকে এলএলবি অনার্স এবং এলএলএম পাশ করেছে 2003 ও 2004-এ, এবং
অনার্সে এবং মাস্টার্সে দু জায়গায় তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন এবং তিনি শিক্ষকতা শুরু করলেন প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে 2009 সালে। এরপরে তিনি কমনওয়েলথ স্কলারশিপ, অত্যন্ত সম্মানজনক একটা স্কলারশিপ, তাতে তিনি চলে গেলেন লন্ডনে ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ এর উপরে ইউনিভার্সিটি অফ লন্ডনে তিনি ইন্টারন্যাশনাল লতে পড়াশোনা করলেন এবং তিনি 2010 সালে আবার দেশে ফেরত আসলেন, সম্ভবত বিয়ে করার জন্য, এবং উনি সেকেন্ড এলএলএম ইন্টারন্যাশনাল লতে পাশ করলেন। আবার তিনি 2009-তে পাশ করলেন এবং তিনি সম্ভবত একমাত্র বাংলাদেশী যে ইসরায়েল প্যালেস্টাইন পিস বিল্ডিং একাডেমিক্যালির উপরে পড়াশোনা করেছেন। রেজা লতে পাশ করলো। তিনি 2011 সালে সোশিয়োলজি ডিপার্টমেন্টের ক্রিমিনোলজি প্রোগ্রামে তিনি সেখানে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি মেম্বার হিসেবে যোগদান করেন। 2013 সালে ডিপার্টমেন্ট অফ লতে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার এবং বিগত 18 বছর তিনি শিক্ষকতায় আছেন। রেজা ইন্টারন্যাশনাল ল, হিউম্যান রাইটস, জুরিসপ্রুডেন্স, বিভিন্ন বিষয় তার পড়াশোনা এবং অনেক গবেষণা তার আছে। রেজা এখন অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ল। আমরা রেজার কাছ থেকেই শুনি তার সেই সোনালী দিনগুলোর কথা এবং সম্ভবত রেজার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের একজন ছাত্রী। প্রিয় দর্শক বৃন্দ, সৈয়দ মাসুদ রেজা। রেজা, বলো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একটা চমৎকার আলাপ শুনছিলাম। আসলে রুবায়েত স্যার খুব চমৎকার করে বলার সময় যেটা হয় যে তন্ময় হয়ে শুনতে হয়, শুনতে শুনতে আমি আমার মানে শুরুটা কিভাবে করব এটা নিয়ে আমি নিজেই কিছুটা বিহ্বল হয়ে গেছি। তো আসলে রাকিব ভাই, আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার কেসটা একটু ডিফারেন্ট হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 1999 সালে। হ্যাঁ, এবং আমরা হচ্ছি 99-2000 সেশনের ছাত্রছাত্রী। তো আমাদের একটা অসাধারণ ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন ভর্তি হই আমরা ছিলাম বিগত সহস্রাব্দের শেষ এবং নতুন সহস্রাব্দের প্রথম ছাত্রছাত্রী, যে কারণে আমাদেরকে বলা হতো মিলেনিয়াম ব্যাচ। হ্যাঁ, কারণ আমরা 99-2000 ওই বছরটাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম ভর্তি হই আর কি। আমি সূর্য সেন হলে ছিলাম অ্যাটাচড। হলে আমার থাকা হয় নাই, বাসা থেকেই আসতাম। আমাদের সময়ে আমাদের যে আইন বিভাগ ছিল, সেই আইন বিভাগ তখন ওখানে যারা শিক্ষক ছিলেন তারা, আমি বলবো যে তাদের বিষয়ে যথেষ্ট কৃতবিদ্য ছিলেন। তবে একটা বিষয় আমি বলবো যে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ওই সময়টা আসলে রাকিব ভাই প্রথম দিনের অভিজ্ঞতা বা বিশ্ববিদ্যালয় শুরুর কিছু অভিজ্ঞতা বোধহয় আমার একটু শেয়ার করা উচিত। আমার আইন পড়তে আসা, আমি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তখন আমি আসলে জানতাম না যে আইন অনুষদ এটা কোথায়। আমি প্রথম দিন কলা ভবনে আইন অনুষদ বা আইন বিভাগ খুঁজতে গিয়েছিলাম। তো আইন বিভাগ খুঁজতে যাওয়ার পরে কলা ভবনে বিভিন্ন তলায় খুঁজে বেড়াচ্ছি আইন বিভাগ কোথায়, আইন বিভাগ কোথায়। খুব ক্লান্ত হয়ে এক পর্যায়ে যখন আমি নিচে নেমে গেলাম, তখন আমাকে আমাদের এই গেটে দাঁড়িয়ে থাকেন দারোয়ান, ওনাদেরকে আমরা মামা বলি আর কি, এক মামা আমার দিকে তাকিয়ে বললেন, কোন বিভাগে যাবেন? আমি বললাম ল ডিপার্টমেন্ট কোথায়, আইন বিভাগ কোথায়? উনি বললেন, ওটা তো শহীদ মিনারে। তো আমি আসলে শহীদ মিনারে যে আইন বিভাগ এটা আমি জানতাম না। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে প্রেম বা যে আকর্ষণ, এটার মূল জায়গা ছিল কলা ভবন। ওই কলা ভবনের সামনে অনেকবার যাওয়া হয়েছে, ওইটার প্রতি আমার একটা দুর্বলতা ছিল আর কি। ওই জায়গাটার প্রতি, ওই বলে না ওই যে স্থান মাহাত্ম্য, জায়গাটার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা ছিল। তো আমি প্রথম দিন যেদিন আইন অনুষদে আসি, ওইটা শহীদ মিনারের উল্টো পাশটা আমার ভালো করে কখনো দেখাও হয় নাই।
আমি দেখলাম যে একেবারেই আপনার বৃক্ষশূন্য, বলতে পারেন মাঠে তেমন ঘাসও নাই। ওই অ্যানেক্স বিল্ডিং এর ওই জায়গাটা দেখে আমি কিছুটা মানে কি আমি বলবো, কিভাবে বলা যায়, মানে আমার মন খারাপ হয়ে গিয়েছিল যে এত উষর একটা জায়গায় আমি পড়াশোনা করব। আচ্ছা, তারপরে সেখানে আমাদের বলতে গেলে আমার পাশ করা কিন্তু রাকিব ভাই, আমি 2006-এ পাশ করেছি, মানে 2 বছর আমাদের বেশি সময় লেগেছে। ওই সময় সেশন জট ছিল, সেশন জটের কারণে আমাদের একটু বেশি সময় লেগেছে। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়ি তখনকার যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলো আবার মিশ্র। আর কিছু অভিজ্ঞতা আমরা আসলে কখনো পাইনি, কারণ আমরা যখন 99 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকি তখন বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি প্রায় বন্ধ হয়ে গেছে। এবং হলের মধ্যে যে একসময় আপনার বিভিন্ন দলের আধিপত্য করার একটা প্রবণতা ছিল, সেই প্রবণতাটিও তখন শেষ। আমরা যারা হলে থাকতাম না, বিশেষ করে এনএক্স বিল্ডিং, এনএক্সটা পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পাশে, হ্যাঁ, এবং যে কারণে এমন হয়েছে অনেক সময় যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি কোথাও কোনো ঝামেলা হতো, টেলিভিশনে দেখাচ্ছে, আমার পরিবার খুব উদ্বিগ্ন, তারা বুঝতেন না, আমরাও জানতাম না যে কলাভবনে কিছু হয়েছে, কারণ এনএক্স এক পাশে হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল যে জায়গাটি, যেখানে বেশিরভাগ আপনার দুর্ঘটনাগুলো বলি বা যাই বলি আন্দোলন হইচই হতো, সেটা মূলত কলাভবন এবং এর আশেপাশের এলাকায়। আমাদের এলাকায় তেমন হইচই হতো না। তো আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার অভিজ্ঞতাগুলো কিছুটা রুবাই স্যারের সাথে মিলে যায়। আসলে বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমে শিক্ষকরা শেখান, বিশ্ববিদ্যালয় ঠিক বোধহয় ওই জায়গাটা না, এটা কলেজ পর্যন্ত ওটা শেষ। আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্তা করতে শিখেছি, এবং আমি কোনো একজন শিক্ষকের নাম বলবো না, আমাকে আমার অনেক শিক্ষক শিখিয়েছেন। আমার নিজের বিভাগের বাইরেও কিন্তু আমাকে অনেক শিক্ষক শিখিয়েছেন, যাদের সাথে আমার ছিল। যেমন ইংলিশ বিভাগে, আমি ইংরেজি বিভাগে একাধিকবার ক্লাস করতে গিয়েছি। সেখানে একজন অধ্যাপক ছিলেন কাশীনাথ রয় স্যার, অত্যন্ত বিনীত এবং আমার দেখা খুবই পড়াশোনা জানা একজন ভদ্রলোক ছিলেন। তিনি আমাকে বিশেষভাবে স্নেহ করতেন, তার কাছে একাধিকবার গিয়েছি। তারপরে সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার, তার কাছেও একাধিকবার গিয়েছি ছাত্র অবস্থায়। তো আমার কাছে বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে এমন কিছু যেখানে হাঁটলেও জ্ঞান অর্জন করা যায়। আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটা পথ, প্রত্যেকটা জায়গা, প্রতিটা ইঞ্চির মধ্যে আপনার ইনফরমেশন থাকে, তথ্য থাকে, ইতিহাস থাকে, ঐতিহ্য থাকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে কিছুটা জানি, কারণ আমি মূলত রাকিব ভাই কাজ করছি এখন ভারতবর্ষের ইতিহাস নিয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত ভারতের একমাত্র বিশ্ববিদ্যালয় বা ভারতবর্ষের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা যার সাথে একটা দেশের ইতিহাস জড়িত। বাংলাদেশ জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে গেলে, এবং সারা পৃথিবীতে এইরকম আমি আর কোথাও পাইনি। আমি ইংল্যান্ডে যখন ছিলাম জানার চেষ্টা করেছি যে আন্দোলনের মাধ্যমে একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয় একটা দেশের জন্ম দিয়েছে, এরকম আর কোনো বিশ্ববিদ্যালয় আছে কিনা, এবং এরকম আর কোনো বিশ্ববিদ্যালয় পৃথিবীর কোথাও নাই। এবং খুব মজার বিষয়, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সেই 1910 এবং 20-এর দশকে, তারা একটা প্রদেশের দাবি করেছিলেন। আসলে দাবি করেন নাই, তাদেরকে একটা প্রদেশ দিয়ে আশ্বস্ত করা হয়েছিল। এটা ওই সময় লর্ড কার্জনের একটা পরিকল্পনা ছিল যে এই বাংলাকে ভাগ করে, কারণ এখানে কিছু প্রশাসনিক, বাংলা যেহেতু অনেক বড় একটা প্রেসিডেন্সি ছিল, আমি বোধহয় ফাঁকে এই কথাটা বলে ফেলতে পারি যে একটা সময় এই বেঙ্গল প্রেসিডেন্সি ছিল সিঙ্গাপুর থেকে পাঞ্জাব পর্যন্ত। তাহলে বুঝে দেখেন রাকিব ভাই, যেটা কত বড় একটা এলাকা। সিঙ্গাপুর কিন্তু একসময় বেঙ্গলের অংশ ছিল, এটা অনেকে জানে না। এই বেঙ্গল প্রেসিডেন্সি অনেক বড় হওয়ার কারণে ব্রিটিশ সরকারের প্রশাসনিক খুব ঝামেলা হতো এটা ম্যানেজ করতে গিয়ে। তো তারা এদিকে যখন দেখলো যে পূর্ব বাংলায় মুসলমানরা যথেষ্ট অনুন্নত, আপনি জানেন এই ইতিহাসটা, আমার ধারণা আমরা সবাই জানি, যে তখন ওই সময়ে আপনার পূর্ববঙ্গ এবং আসাম নামে একটা প্রদেশ করা হলো। এবং আমাদের পূর্বপুরুষরা তারা বিশ্ববিদ্যালয়কে কোন মূল্য দিতেন, এটা আমরা একটা জায়গা থেকে বুঝতে পারি, যে যখন এই পূর্ববঙ্গ আসাম, এটা এই পার্টিশন অফ বেঙ্গল যখন কাজ করলো না, একটা সময় যখন দেখা গেল যে না, ব্রিটিশ সরকার এটা করতে পারছে না, তখন ব্রিটিশ সরকার একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরে আমাদের পূর্বপুরুষরা কিন্তু সেটা মেনে নিয়েছে। তার মানে তারা এই যে একটা নতুন প্রদেশ পাওয়ার তুলনায়, বা আমি দেশই বলতে পারি যে একটা দেশের তুলনায় একটা বিশ্ববিদ্যালয়কে তারা অনেক উপরে রেখেছেন, এবং তাদের এই চয়েস যে অসাধারণ ছিল সেটাও কিন্তু আমি বলবো ঐতিহাসিকভাবে প্রমাণিত। 1971 সালে বা 1950-60-এর দশকে বাঙালির মননশীলতা যখন তৈরি হচ্ছে, যে মানুষগুলো বাঙালির আন্দোলনগুলোকে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই 50-এর দশক, 60-এর দশক বা 70-এর দশকে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন সময় পেছন থেকে কখনো সামনে থেকে নিয়ামকের ভূমিকা পালন করেছে। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার মনে আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি শহীদ মিনারে আমি এর আগে একাধিকবার গিয়েছি,
কিন্তু শহীদ মিনারের ঠিক বিপরীতেই যে আমি যে বিভাগে পড়াই বা একসময় পড়েছি সেই বিভাগটি অবস্থিত, যে কারণে ইতিহাসের সাথে এক ধরনের যোগাযোগ, একটা বিশ্ববিদ্যালয় একটা দেশের সামগ্রিক ইতিহাসের একটা বড় অংশকে ধারণ করে, এটা সারা পৃথিবীতে বোধহয় আর পাওয়া যায় না। আমি নিজে পৃথিবীর একাধিক বিশ্ববিদ্যালয় দেখার সুযোগ পেয়েছি, আমার সুযোগ হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু এইরকম কোনো যোগাযোগ নাই যে বিশ্ববিদ্যালয়টি সেই জাতীয় চিন্তাকে নির্মাণ করছে, বিশ্ববিদ্যালয় সেই জাতীয় সংস্কৃতিকে ধারণ করছে, সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছে, সেই বিশ্ববিদ্যালয় আপনার ওই জাতিকে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে। এটা পৃথিবীর আর কোনো দেশে নাই, আমি নিশ্চিত এই বিষয়ে মোটামুটি। তো এই যে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি মনে করি আমরা বেশি শিখেছি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি সবচেয়ে বেশি শিখেছো কোন জায়গা থেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারপাশের পরিবেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পথ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমার যে ইনফর্মাল ক্লাসের বাইরের আড্ডা, অর্থাৎ স্যারের সাথে আমি কথা বলছি, আমাদের অনেক শিক্ষক ছিলেন যারা পণ্ডিত মানুষ ছিলেন, আমাদের কামরুদ্দিন স্যার ছিলেন, আমাদের মিজান স্যার ছিলেন, এরা বিষয়ের বাইরে কথা বলতেন এবং প্রচুর কথা বলতেন, যে কথাগুলো আসলে ছাত্র হিসেবে আমাদেরকে এনলাইটেন করতো। এবং বিষয়ের বাইরের এই পড়াশোনার যে অভ্যাস, এটা আমার ছাত্র জীবনের আগেও ছিল। এই অভ্যাসটা আমি দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে আসার পর অনেক বেশি কাজে দিচ্ছে। যে ইউনিভার্সিটির যারা শিক্ষক আছেন, এই শিক্ষকরা আমাদেরকে বিভিন্নভাবে এনলাইটেন করছেন। তো একজন পরিপূর্ণ মানুষ হিসেবে আমাদেরকে নির্মাণ করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় ভূমিকা ছিল। তো সেই ভূমিকাটা নিয়ে আমি সামনে আরো বলবো। আমার মনে হয় যে আমার সময় শেষ। ধন্যবাদ রাকিব ভাই। ধন্যবাদ মাসুদ রেজা। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের প্রথম পর্যায় শেষ। দ্বিতীয় পর্যায়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে দেশে বিদেশে অগণিত দর্শকদের প্রতি, যারা বিগত প্রায় 4 বছর আমাদের এই অনুষ্ঠান দেখছেন অত্যন্ত ধৈর্য, মাঝে আমাদেরকে গঠনমূলক সমালোচনা করছেন, আমাদেরকে অনুপ্রাণিত করছেন, তাদেরকে ধন্যবাদ। আর তিনি প্যারিসে থাকেন এবং তিনি সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। প্রিয় দর্শক বৃন্দ, আমরা দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি আবার, এবং দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা 4 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম। সেখান থেকে আমরা পাশ করে যার যার কর্মক্ষেত্রে আমরা দীর্ঘদিন কাজ করেছি। আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণ প্রিয় আলমা মেটার, তার প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেক্ষাপট, এই নিয়ে আমরা এখন আলোকপাত করতে চাই। এবং এই আমাদের আলোচনাটা ঠিক ইনফর্মাল একটা আড্ডার মতো, কিন্তু তার মধ্যে দিয়েই বেরিয়ে আসবে আমাদের মনের মধ্যে কি আছে, আমরা কতটা এই দায়বদ্ধতা মোচন করে আসছি বা আরো কিভাবে করতে পারি। এবার আমি এনামুল হক শাহীন তোমাকে এই বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করছি। শাহীন। ধন্যবাদ। আমি রুবায়েত ফেরদৌস বললো যে আমরা একই হলে ছিলাম, একই রুমে ছিলাম। তো আমি জাস্ট একটু স্মৃতি মনে করতে চাচ্ছি। আমি যখন হলে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। তো আমি গেলাম, যেদিন হলে প্রথমে গেলাম সেই দিন বা তার পরের দিনই দেখি কি যে অনুষ্ঠান হচ্ছে, কালচারাল একটা অনুষ্ঠান হচ্ছে। কালচারাল অনুষ্ঠানটাতে পিছনে যদি একটা ছেলে বারবারই খালি পুরস্কার নিচ্ছে, যারবার মানে একটার পর একটা নিয়েই যাচ্ছে। তো সেটা হচ্ছে রুবায়েত ফেরদৌস। আমি পেছনে দাঁড়ানো। তা আমার মনে মনে হচ্ছিল যে এই ছেলেটার সাথে যদি একটু পরিচিত হতে পারতাম। তো পরের দিন দেখি যে সে নাস্তা খাইতে যাচ্ছে, তারে দেখলাম, আমি আর কথা বললাম না। হঠাৎ করে দেখি কি যে 3-4 দিন পরে ছেলেটা আমার রুমেই উপস্থিত, বলল যে সে আমার এই রুমের হচ্ছে, আমি যে সিটে থাকি পাশের সিটে সে থাকে। আমি তো মহা খুশি, এরকমের একজন ট্যালেন্টেড ছেলে আমার মানে আমার রুমমেট।
মানে আমাদের লাইফটা এত বেশি আনন্দময় হলো, এবং ওর সাথে যে আমার সম্পর্ক যেটা সে বললো আর কি, যে মানে এত ইমোশন জড়িত, এত ভালোবাসা, শ্রদ্ধা, এটা আসলে আমি স্মৃতিতে আমার আসলেই আমার খুব মন খারাপ হয়ে, মানে আমি খুব কাতর হয়ে যাই। যাই হোক, এখন যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা। এই বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে, যেটা বললাম যে এটা না হলে পরে আমি বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো সেই ক্ষেত্রে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যে প্রশ্নগুলো করতাম, যে সে ইংল্যান্ডে মানুষগুলো সব ইউনিফর্ম, তারা কিন্তু আমাদের মতো এত ডাইভার্সিফাইড অভিজ্ঞতার ভিতর দিয়ে যায় না। তো যদি কোনো একটা, আমি যখনই চিন্তা করতাম বা আমি একটা টপিকস বললাম, আমি একটা বিষয় নিয়ে কথা বললাম, দেখলাম যে তাদের চিন্তার বাইরে, এটা তাদের চিন্তার বাইরে। তার কারণ আমরা একটা ডাইভার্সিফাইড এনভায়রনমেন্ট থেকে আসছি, ডাইভার্সিফাইড চিন্তা থেকে আসছি, যেটা তাদেরকে আসলে আকৃষ্ট করতে, বা এইভাবেও তো চিন্তা করা যায়, বা আমাদের সমস্যাগুলো তো অন্যরকম সমস্যা, যেটা বিদেশিদের সাথে এই সমস্যাগুলো মিলবে না। তো এখন প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়বদ্ধতা হচ্ছে, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আমি পার্সোনালি যেটা মনে করি, আমাকে প্রতিষ্ঠিত করা, আমাকে একটা মানুষ হিসেবে আমি আমাকে টেক কেয়ার করতে পেরেছি। দ্যাট ইজ দ্য প্রথম বিশ্ববিদ্যালয়। আমাকে প্রত্যেকটা মানুষ যদি তার নিজেকে টেক কেয়ার করে, আলটিমেটলি রাষ্ট্রই টেক কেয়ার হয়ে যায়। তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আমার টেক কেয়ার করতে পেরেছি। আমি যেটাই করেছি জীবনে, হ্যাঁ, এই দায়বদ্ধতা বিশ্ববিদ্যালয় আমাকে শিখিয়েছে যে কিভাবে চলতে হবে, কিভাবে নীতিবোধ নিয়ে চলা, আমার প্রফেশনে আমি কতটা কন্ট্রিবিউট করব, সেই বিষয়গুলো। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই যে মানে আমাকে পরিচালনা করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে আমি এত সুন্দর করে আমাকে পরিচালনা করতে পারতাম না, ইন্ডিভিজুয়াল লেভেলে আমি বললাম। আর এই বিশ্ববিদ্যালয়ে কাছে আসলে আমি একটু ইউটোপিয়ান টাইপের মানুষ। আমি বললাম যে যেহেতু বললাম যে আমার এত ইমোশন ছিল এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে, তো সুতরাং এই বিশ্ববিদ্যালয় কাছে আমার চাওয়া হচ্ছে, প্রত্যাশা হচ্ছে অনেক। যেমন গণতন্ত্রের কথা বললি, রুবায়েত যেমন বললো যে গণতন্ত্র ছিল ওই সময়, আমরা কথা বলতাম, আমরা এত কথা বলতাম সরকারের বিরুদ্ধে, মানুষের মানে যে কোনো মতের বিরুদ্ধে, নট সরকারের বিরুদ্ধে, আমাদের যে কোনো মতের বিরুদ্ধে আমরা যা মনে করতাম, যা বিশ্বাস করতাম, তা বলার স্বাধীনতা ছিল। এবং এইটাই এই যে স্বাধীনতা ছিল, বা কিন্তু আজকে দেখি যে হচ্ছে যে আমরা মনে হয় যে বিশ্ববিদ্যালয় যে কারণগুলোতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্য নিয়ে, তার কাছে প্রত্যাশা তো আমাদের অনেক বেশি। যেমন ডাক্তার রেজা বললেন, কি সৈয়দ মাসুদ রেজা বললেন যে একটা বিশ্ববিদ্যালয় চাও না, আমাদের পূর্বপুরুষরা বলছে একটা বিশ্ববিদ্যালয় চাও না একটা রাষ্ট্র, প্রভিন্স বা রাষ্ট্র চাও। মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বটা এতটাই বেশি, তার কাছে তার আসলে অনেক কিছু আছে। দেশ গড়ার ক্ষেত্রে যেমন সে তৈরি করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভূমিকা রাখছে, এবং দেশ গড়ার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের জন্য একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান যদি এই প্রতিষ্ঠান আগায় না আসে, এই প্রতিষ্ঠানটা যদি আগিয়ে না আসে দেশ নির্মাণ, তাহলে আসলে আমাদের কিছুই হবে না। আমার কাছে তাই মনে হয় আর কি। এই জন্য সমস্ত কিছু আমার সবকিছু প্রত্যাশা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে। আমার মানে দেশের প্রত্যেকটা মানুষের, ইভেন আমার মতো বোধহয় প্রত্যেকটা মানুষেরই প্রত্যাশা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে। এবং আমাদের যে এখন আমি মাঝে মাঝে একটু ফিল করি যে আমাদের যে সমস্ত সামাজিক যে সমস্যাগুলো আছে, রাষ্ট্রীয় যে সমস্যা আছে, এই সমস্যাগুলো একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কেই মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সুনির্দিষ্ট করে চিহ্নিত করবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সুনির্দিষ্টভাবে রিকমেন্ডেশন দিবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিকমেন্ডেশনটাই ইমপ্লিমেন্ট করবে সরকার, রাষ্ট্র, পলিসি মেকারের সাথে যারা এক্সিকিউট করে তারা। এই পর্যায়ে পর্যন্ত হচ্ছে যে আমার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের প্রত্যাশা আর কি। আমি যে জিনিসটা হচ্ছে যে ইদানিংকালে যদি আমি বলি যে এই যে যেমন আসছে যে আজকে খুব খারাপ লাগে যখন দেখি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গণতন্ত্র নেই, কোথাও নেই। তো গণতন্ত্রের সূচনা তো ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, সেটাকে ধরে রাখার দায়িত্বটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের গণতন্ত্র নেই, যে ছাত্ররা আমরা, হ্যাঁ ওই সময় মানে আমাদের সময়কালে যেমন হচ্ছে যে ছিল কি বলে গোলাগুলি ছিল, এটাও ঠিক, গোলাগুলি ছিল। আমাদের অনেক এরশাদ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের জীবন অনেক হুমকির সম্মুখীন ছিল, কিন্তু তারপরেও কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে, 2টা নির্বাচন হয়েছে। আমরা যদি এই নির্বাচন গণতন্ত্র না থাকে তাহলে রাষ্ট্র টিকবে কিভাবে?
এই রাষ্ট্র মানুষ ছাত্ররা কনফিডেন্স পাবে কিভাবে? তার কনফিডেন্স নির্বাচনের মাধ্যমেই তো তার কনফিডেন্সটা আসে, নির্বাচনের ভিত্তিতে মাধ্যমেই তো তাদের নেতৃত্বের জায়গাটা দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে নির্বাচন নেই বলেই হচ্ছে লাগে দেখা যাচ্ছে যে আমাদের মাসেলম্যান গুলো তৈরি হয়, মানে পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই ফলো করে, পুরা রাষ্ট্রে মানে পুরা বাংলাদেশের সবাই ফলো করে। তো এখানে নেই বলেই আলটিমেটলি কোনো জায়গায় নেই। আলটিমেটলি পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে আমরা যেটা ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে যে তাদের কনফিডেন্স লেস করে ফেলছি, কোনো নেতৃত্ব তৈরি হচ্ছে না। পরবর্তীতে কে নেতৃত্ব দিবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নেতৃত্ব মানে এই নেতৃত্বহীনতার যে আলটিমেট কনসিকুয়েন্স যে কত ভয়ঙ্কর হইতে পারে, এটা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এর কনসিকুয়েন্সটা রিয়ালাইজ করা উচিত এবং এই কনসিকুয়েন্স রিয়ালাইজেশন করেই আর রাষ্ট্রের পাশে যেয়ে দাঁড়ানো উচিত। রাষ্ট্রের পলিসি মেকার যারা তাদের পাশে যারা তাদেরকে রিকমেন্ডেশন দেওয়া উচিত। মানে রাষ্ট্র যেভাবে চলছে এটা চললে এটা যে ভয়ঙ্কর একটা পরিণতি আছে 50 বছর পরে 25 বছর পরে, এই জিনিসটা কিন্তু একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুঝাই দিতে পারে সবাইকে, এবং সমাজকে বুঝাইতে পারে, রাষ্ট্রকে বুঝাইতে পারবে, সরকারকে বুঝাইতে পারে। এবং আপনি অন্য কেউ, যেহেতু আমাদের এই মুহূর্তের জন্য মানে গ্রহণযোগ্য কোনো নেতা নেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান। এজ এ প্রতিষ্ঠান হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রত্যাশা বা ভূমিকা রাখার অনেক রকম জায়গা আছে। আমরা আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ভূমিকা রাখছে, সে পিছনের গুলো আমি যাচ্ছি না, কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সেই ভূমিকা রাষ্ট্র বিনির্মাণে রাখছে না? নির্ভীক কথা ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো হচ্ছে যে সমাজের বিচ্যুতি যেগুলো সেগুলো তুলে ধরছে না। সমাজের বড় বড় বিচ্যুতি আছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সে ফর এক্সাম্পল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মানে নির্বাক হয়ে আছে অথবা চুপ হয়ে আছে, এভাবে হওয়ার তো কথা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মানে শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মানে কথা হচ্ছে সবাইকে মানে রাষ্ট্র শুনতে বাধ্য কেন? তার কারণ ইতিমধ্যে রাষ্ট্র বা সরকার শুনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেই অর্গানাইজড এটাকে বলে যে হচ্ছে যে আমি বলবো যে অর্গানাইজড ওয়েতে এক হয়ে একটা বক্তব্য নেই কেন? আমি টার্মিনোলজিটা খুঁজে পাচ্ছি না আর কি, এই মুহূর্তে মনে পড়ছে না। ধন্যবাদ শাহিন, ধন্যবাদ। তোমার সময় শেষ হয়ে গেছে। অনেক সুন্দর সুন্দর কথা বলছিলে। এবার আমরা একটু অধ্যাপক রুবায়েতের কাছ থেকে শুনি তার মতামত। রাকিব ভাই, অনেক ধন্যবাদ সেকেন্ড রাউন্ডে আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। একটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, ক্লাসরুমের একজন শিক্ষকের কথা আমার বলতে হয়, যিনি পুরো পৃথিবীর সমস্ত জ্ঞানকাণ্ডের সঙ্গে অসংখ্য বইয়ের রেফারেন্স, যে কেবল যা প্রশ্ন হবে পরীক্ষা হবে এর বাইরেও যে কত বিষয় যে পড়বার আছে, সাহিত্য হতে পারে, ইভেন গণিত নিয়ে একটা উপন্যাস তিনি আমাকে দেখাচ্ছে যে ম্যাথামেটিক্স নিয়ে যারা উপন্যাস হতে পারে, এই যে পৃথিবীর তাবৎ বিষয়ে দর্শন নিয়ে একটা আগ্রহ তৈরি করেছেন। তিনি আমার প্রিয় শিক্ষক, আমি তাকে স্মরণ করছি। স্যার এখনো বেঁচে আছেন, অধ্যাপক ডক্টর আহাদুজ্জামান মোহাম্মদ আলী। তার পাণ্ডিত্য এবং তার যে বই পড়বার যে আগ্রহ, সেইটা একটা বিস্ময়কর জায়গা আমাদের জন্য ছিল ক্লাসরুমে। তারপরে আমি প্রফেসর আলী রিয়াজকে পেয়েছি, যিনি এখন আপনারা চিনেন, যে নিয়মিত কলাম লিখেন, ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে উনি পড়াচ্ছেন, ডিস্ট্রিবিউট প্রফেসর। তাকে আমি ক্লাসরুমে পেয়েছি। তো এর বাইরে, ক্লাসরুমের বাইরে একজন মানুষের কথা বলতে হবে, যিনি আমাকে আমার মধ্যে যে সংস্কার ছিল ধর্ম নিয়ে কিংবা নারী প্রশ্ন নিয়ে, নানান ধরনের, গ্রাম থেকে এসেছি, সেই মিথস্ক্রিয়া আমার সুযোগ হয়নি, একটা একটা করে আমার ভিতরে যে সংস্কারগুলোকে যিনি উপড়ে ফেলেছেন, তিনি হচ্ছেন প্রফেসর আহমদ শরীফ। আমি সূর্যসেন হল থেকে প্রায় দিন বিকেল বেলায় হাঁটতে হাঁটতে যেতাম। এখন যেটা আমরা সোহরাওয়ার্দী উদ্যানে একটা গোল চত্বর, আজকাল তো সব ভেঙে ফেলেছে, নানান রকমের স্থাপনা করে গাছগুলো কেটে সেখানে বইমেলার জায়গা হয়েছে, সেটাও একটা কষ্টের জায়গা। আমি জানি না পৃথিবীর কোন সভ্য দেশ গাছ উদ্যান কেটে এইভাবে ইট কাঠ পাথর দিয়ে ওখানে বইমেলার আয়োজন করে, এবং যেখানে খুবই নিম্নমানের বইগুলো বিক্রি হয় বইমেলাতে, হাতে নেওয়ার মতো একটা বইও থাকে না। যেটা হচ্ছে ঠাকুর অনুকূল বলেছিল যে তুষ ঝেড়ে চাল নে, আমি তো কোনো চালই খুঁজে পাই না বইমেলাতে, সবই আমার কাছে তুষ মনে হয় আসলে। তো সেইটা নষ্ট করেছে আহমদ শরীফ স্যার। আমার মাথায় যে চিন্তাগুলো হতো রাতে দিনে, আমি পরের দিন অপেক্ষা করতাম কখন বিকেলে আসবে, স্যার ওইখানে বসবেন, আমরা নিচে বসতাম,
বসে সেই প্রশ্নগুলা করতাম। এবং বিস্ময়কর যে আমার প্রশ্নের উত্তরগুলা এত অসাধারণ যুক্তি দিয়ে, রেফারেন্স দিয়ে, ইতিহাসের উদাহরণ দিয়ে তিনি ব্যাখ্যা করতেন। এই যে আমার মধ্যে যে এখন যায় এক ধরনের বিজ্ঞান মনস্কতা, একটা কুসংস্কার মুক্ত, একটা আধুনিক ঝকঝকে একটা মুক্ত চিন্তা করবার যে জায়গা আমার মধ্যে তৈরি হয়েছে, সেটা আমি বলবো যে অনেকখানি হচ্ছে তার জন্য আমি ঋণী হচ্ছে ডক্টর আহমদ শরীফের কাছে। এবং তিনি মারা গেলে কিন্তু আমি লিখেছিলাম যে আমাদের সক্রেটিস চলে গেলেন। সক্রেটিস যেরকম গ্রিসের নগরাষ্ট্রে হেঁটে হেঁটে বেড়াতেন আর তরুণদের প্রশ্নের জবাব দিতেন, ওই সময়কার যে আমি তরুণ এবং অসংখ্য প্রশ্ন আমার মধ্যে ছিল, সব প্রশ্নের উত্তরগুলা ডক্টর আহমদ শরীফ দেওয়ার চেষ্টা করতেন এবং তিনি আমাকে দারুণ ভালোবাসতেন। ওই সময় আমরা অধ্যাপক সিরাজ ইসলাম চৌধুরী স্যারকে পেয়েছি, তিনি বিতর্কে সঞ্চালনার কাজ করতেন, টেলিভিশন বিতর্কে তাকে পেয়েছি, আমাদের সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। সেগুলো একটা বড় জায়গা, সেটা আমি আগেও বলেছি। আর আরেকটা যেটা বললাম যে সম্পর্কের যে জায়গা, মানে শাহিন ভাই যেটা বললো, একই হলে ছিলাম। শাহিন ভাইয়ের বড় বোন কিন্তু ব্যাংকের খুবই বড় কর্মকর্তা, তখন বোধহয় ডিজিএম ছিলেন। নারীদের মধ্যে ডিজিএম সহজ ব্যাপার না। তিনি কিন্তু আমাদের দুই ভাইকে দেখতে হলে আসতেন, আমাদের রুমে আসতেন, আমাদের বিছানার পাল্টে দিয়ে নতুন চাদর দিয়ে গেছেন। এগুলো শাহিন ভাই মনে আছে কিনা আমার মনে আছে। উনি আমাদের জন্য পায়েস রান্না করে নিয়ে আসেন। এবং সে আপার বাসায় আমি গেছি, যে ভাগ্নি রুমন, এখন সে কানাডায় পড়ে, বিয়ে করেছে, বড় হয়ে গেছে। শাহিন ভাইয়ের ভাগ্নি মানে আমারও ভাগ্নি। শাহিন ভাইয়ের বাড়িতে গেছে, সেই মাগুরার কমলাপুরে। মানে মানে এটা খুব অদ্ভুত একটা রসায়ন তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেটা তো সবসময়ই আমরা কৃতজ্ঞ এবং এটা নিয়ে আমি গর্বও করি। এখন যে প্রশ্নগুলো এসছে, যে মত দ্বিমত ভিন্ন মত, মুক্ত চিন্তা করবার জায়গা, এখন বর্তমান বাংলাদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটেও সেটা কিন্তু খুবই সংকুচিত হয়ে গেছে। সর্বত্রই কিন্তু একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। এটা যেরকম রাষ্ট্র থেকে, সরকার থেকে, এবং এর বাইরেও একটা জঙ্গিবাদী গোষ্ঠী আছে। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত অধ্যাপক, যার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, যার বই পড়ে আমি উপকৃত হয়েছি, বিশেষ করে নারী বইটা এখন আমি ক্লাসে রেফার করি, ডক্টর হুমায়ুন আজাদ, তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই, যেটা মুক্ত চিন্তার জায়গা বলে আমরা গর্ব করি। এবং 21শে ফেব্রুয়ারিতে, যেটা একটা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের ভাষা আন্দোলন, সেই ফেব্রুয়ারি মাসে বই মেলার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তারই উপন্যাসের মতো তাকে কিন্তু ফালি ফালি করে কাটা চাঁদে পরিণত করা হয়েছে, তাকে চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি আরেকজন বিখ্যাত অধ্যাপক অজয় রায়, ফিজিক্সে, তার সঙ্গে আমার কাজ করবার সুযোগ হয়েছে। একটা সম্প্রীতি মঞ্চে তিনি প্রেসিডেন্ট ছিলেন, আমি ছিলাম এটার মহাসচিব। তার ছেলেকে অভিজিৎকে 21 শতকে একটি বই লেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আবারও বই মেলার সময়ে তাকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং এই বইটি প্রকাশ করবার জন্য আরেকজন বিখ্যাত অধ্যাপক আবুল কাশেম ফজলুল, যিনি বেঁচে আছেন, তিনিও আমার খুব কাছের মানুষ, তার থেকে অনেক কিছু জেনেছি। তার ছেলে দীপনকে কিন্তু শাহবাগে দোকানের মধ্যে একটি বই প্রকাশ করার জন্য 21 শতকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাহলে আমরা যে গ্যালিলিওকে বলি যে পৃথিবী চারদিকে সূর্য ঘুরে নাকি সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, এই সত্য আবিষ্কারের জন্য কিন্তু গ্যালিলিওকে কিন্তু অ্যারেস্ট করে রাখা হয়েছিল। কোপারনিকাসকে কিন্তু আমরা জানি, ব্রুনোকে আমরা জানি যে কি ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছে। তাহলে 21 শতকে যে প্রশ্ন শাহিন ভাই তুলেছেন, এনামুল হক, খুবই বৈধ প্রশ্ন। এই যে দ্বিমত ভিন্ন মত এবং সত্য প্রকাশের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে নাই। কারণ বই লেখার জন্য আপনাকে মেরে ফেলা হচ্ছে, চিন্তাকে মোকাবেলা করা হচ্ছে চাপাতি দিয়ে, বইকে মোকাবেলা করা হচ্ছে বুলেট দিয়ে। আমরা চাই চিন্তাকে চিন্তা দিয়ে মোকাবেলা করতে হবে, বইকে বই দিয়ে মোকাবেলা করতে হবে। এমন হুমায়ুন আজাদের যে বইটার মধ্যে কি থাকে? শব্দ থাকে, চিন্তা থাকে, বাক্য থাকে। শব্দ এবং চিন্তা, বাক্য দিয়ে লেখক তার চিন্তাকে প্রকাশ করেন। কোন জঙ্গি কিংবা ভিন্ন মতের যদি মনে হয় আমি তার সঙ্গে দ্বিমত করি, তিনি চাইলে তার চাইতেও শানিত বাক্য দিয়ে, তীব্র শব্দ দিয়ে 10টি বই লিখতে পারতেন। তা না লিখে বইটা কিন্তু বুলেট দিয়ে কিংবা চিন্তাকে চাপাতিতে মোকাবেলা করা হয়েছে। এটা হচ্ছে একটা জায়গা থেকে ধর্মীয় উন্মাদনা বাংলাদেশে বাড়ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এক ধরনের সালাফিজম তৈরি হচ্ছে এখানে। এর বাইরে যেটা হচ্ছে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন, আমাদের সাইবার সিকিউরিটি ল, এগুলা কিন্তু কণ্ঠরোধ করছে এবং প্রচুর সাংবাদিক কিন্তু গ্রেপ্তার হয়েছেন। বাউলকে গ্রেপ্তার করা হয়েছে এই আইনে। আমরা তার নামে কিন্তু মাঠে নেমেছি, আমরা প্রতিবাদ করেছি। আমরা এখানে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য, চিন্তা করবার জন্য গ্রেপ্তার করা হয়েছে, জেল খাটা হয়েছে, লেখকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কাজে যেখানে এরকম একটা আইন দিয়ে মানুষের বদ্ধ চিন্তাকে আটকে রাখা হচ্ছে, সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা রাখার কথা ছিল, খুব দুঃখের সঙ্গে আমরা বলছি, আমাদের যে স্টুডেন্ট পলিটিক্স, সেটা খুবই লেজুর বৃত্তি হয়ে গেছে, ক্ষমতামুখী হয়ে গেছে। এবং আমাদের যে শিক্ষক রাজনীতি,
সেটাও তীব্রভাবে ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছে। আগে প্রফেসর রাজ্জাকের কাছে আমরা শুনতাম যে যারা রাষ্ট্র চালাতেন তারা পরামর্শের জন্য যেতেন। আমরা জানতাম নিলেম ইব্রাহিমের কাছে যারা শাসক তারা পরামর্শের জন্য যেতেন। এখন আমাদের শিক্ষকদের একটা বড় অংশ আমলাদের কাছে দরবার করেন যে তাকে প্রভিসি বানাতে হবে, তাকে ভিসি বানাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে না, মানে আরো তো 50টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সেখানে তাকে পোস্ট দেওয়া যায় কিনা, তাকে সেখানে পদে তাকে বসানো যায় কিনা। এই যে ক্ষমতা কেন্দ্রিক যে একটা চিন্তা হয়ে গেছে, যে কারণে আমরা দেখি যে আমাদের যারা নির্বাচিত শিক্ষক সমিতির নেতা আমাদের শিক্ষকদের সুবিধা নিয়ে তাদেরকে খুব বেশি কথা বলতে দেখি না, বরং যারা রাষ্ট্র এবং সরকারে আছে তাদেরকে কিভাবে এক ধরনের স্থাবকতা করা যায়, এক ধরনের সিকোফ্যান্স, সেই চর্চাটাই হচ্ছে। আবার যেটা অন্য দল যেটা আছে তারা চাইছে যে বিএনপি কিংবা জামাতপন্থী সেই দলটাকে ক্ষমতায় বসানো যায় কিনা। মানে নীল দল কি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ শাখা হয়ে গেছে? সাদা দল কি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি শাখা হয়ে গেছে? সেটা কিন্তু হওয়ার কথা ছিল না। এগুলো হচ্ছে পেশাজীবী সংগঠন, যার যার পেশার স্বার্থ নিয়ে তাদের পেশার উচ্চ মান বজায় রাখার জন্য তারা কিন্তু কথা বলবে। কিন্তু আমি মনে করি রাকিব ভাই, এটা বলবার বিষয় আপনার জন্য, কেবল কি শিক্ষকতা পেশার এই অবস্থা? আমি মনে করি পুরো বাংলাদেশের কোনো পেশারই ডিগনিটি আর আগের মতো নাই। আইনজীবীর কথা বলেন, বিচারপতির কথা বলেন, শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, চিকিৎসক বলেন, প্রকৌশলী বলেন, কোনো পেশারই সেই ডিগনিটি নাই। প্রত্যেকটা পেশার মধ্যে কালিমা লাগিয়ে দিয়েছে এই প্রধান রাজনৈতিক দলগুলো। তাদের লোভ, তাদের হালুয়া এবং রুটির ভাগ বাটোয়ারা দিয়ে তারা একটা পার্টিতন্ত্র, এটাকে পার্টি আর কি বলে, পার্টিতন্ত্র কায়েম করেছে। এবং এর বাইরে শিক্ষক থেকে সাংবাদিক কেউ কিন্তু এর বাইরে আমরা যেতে পারছি না। ফলে একটা বদ্ধ জায়গার মধ্যে কিন্তু আমরা আসলে আটকা পড়ে গেছি। কাজে এইখান থেকে বের হওয়া খুব সহজ রাস্তা কিন্তু আমি আসলে খুব দেখতে পাচ্ছি না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিংবা মুক্ত চিন্তার জায়গা নিয়ে বাংলাদেশ রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুব আশাবাদী চিন্তার জায়গাও আমি খুব এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। যে চিন্তা আমাদের ছাত্র জীবনে ছিল, আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় সেই চিন্তাগুলো অনেক বেশি সংকুচিত হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জুবায়ের। প্রিয় দর্শক বৃন্দ, আমি শেষ বক্তার কাছে যাওয়ার আগে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদেরকে অবহিত করতে চাই যে আমাদের আগামী রোববার অর্থাৎ 26শে মে যে অনুষ্ঠানটি হবে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন 3 জন মহিলা আমাদের সাবেক শিক্ষার্থী, শাহনাজ পারভিন খান রেজিনা এবং রেজিনা পারভিন ও নাসরিন সবুর। এই 3 জনের কাছ থেকে আমরা একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমাদের দায়বদ্ধতা এই নিয়ে আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ, আগামী রোববার রাত 9টায় বাংলাদেশ সময় আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন। প্রিয় দর্শক বৃন্দ, আমাদের শেষ আলোচক রেজা, এবার তোমাকে দিয়ে আমরা আজকে সমাপনী বক্তব্য দেওয়াতে চাই। ধন্যবাদ রাকিব ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি এই বিষয়গুলোতে একটু নিজস্ব মত পোষণ করি। আমার বক্তব্য খুব বেশি একাডেমিক হবে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শক্তি এবং একটা দুর্বলতার জায়গা আছে। মানে যেটা তার শক্তি ঠিক সেই জায়গাটাই আবার তার দুর্বলতাও। একটা বিশ্ববিদ্যালয় মূলত পড়াশোনার জায়গা, একাডেমিক জায়গা। এখানে জ্ঞান তৈরি হবে, জ্ঞান চর্চা হবে, চিন্তা তৈরি হবে, চিন্তার চর্চা হবে, চিন্তার বিকাশ ঘটবে, চিন্তাকে চ্যালেঞ্জ করা হবে, চিন্তার বিপরীত চিন্তা নির্মাণ হবে, সেটাও কখনো কখনো অন্য কেউ এসে চ্যালেঞ্জ করবে। এভাবে আস্তে আস্তে আসলে একটা জাতির বিকাশের মূল জায়গা হচ্ছে তার বিশ্ববিদ্যালয়গুলো। এখন বিশ্ববিদ্যালয় যদি চিন্তার জায়গা হয় তাহলে আমাকে দেখতে হবে চিন্তার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আসলে কতটুকু। এখানে অনেকের একটা কষ্ট কাজ করে আমাদের দেশে, আমি অনেককেই কষ্টটা করতে দেখেছি, বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন তারা বলেন যে আমাদের সময় বিশ্ববিদ্যালয় অনেক ভালো ছিল, এখন বিশ্ববিদ্যালয় অনেক খারাপ হয়ে গেছে। তারা যে পার্সপেক্টিভ থেকে কথাটা মূলত বলেন, আমাদের রাজনৈতিক ইতিহাস যে অত্যন্ত সমৃদ্ধ সেটা আমি একটু আগেই বলেছি। তারা যে জায়গা থেকে আফসোসটা করেন সেটা হচ্ছে আগে বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় মানের শিক্ষক ছিলেন, এখন তেমন কেউ নাই।
আসলে আমি এই জায়গাটাতেই বলবো যে আমার একটু দ্বিমত আছে। আমি মনে করি আগে বড় মানের শিক্ষক ছিলেন, এখনো বড় মানের শিক্ষক আছে। হয়তো আমাদের তো আগে মানে কি বলবো, এটাকে ডিস্ট্রাকশন বলে। আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, ইউটিউব, ফেসবুক ছিল না, এতগুলো মিডিয়া ছিল না, মিডিয়া হাউস ছিল না, এতগুলো পত্রিকা ছিল না, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন টুকটাক তাদের সম্পর্কে বাইরের মানুষের আসলে মনোযোগ দেওয়ার সময় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে যারা পণ্ডিত ছিলেন, ধরেন যে সময়টায় সত্যেন বোস ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান চর্চা করছেন, বা যে সময়টায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি বহু ভাষাবিদ, ভাষার চর্চা করছেন, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি আমরা একজন একজন করে তাদের প্রত্যেকের আমরা তাদের একাডেমিক জায়গাগুলো দেখি, তাদের কন্ট্রিবিউশন দেখি, আমরা দেখবো যে 4-5টা মহিরুহ তখন ছিল। দিস ইজ ট্রু, তারা সারা পৃথিবীতে পরিচিত ছিলেন তাদের কাজের জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয় আসলে একটা প্রতিষ্ঠান, এটা ঠিক এটা কোনো ব্যক্তি না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একা একটা প্রতিষ্ঠান ছিলেন, কিন্তু এখন হয়তো ওই মানের অত বড় প্রতিভা ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু অ্যাভারেজ কোয়ালিটি অনেক বেড়েছে। শিক্ষকদের আজ থেকে 50 বছর আগে যারা শিক্ষক ছিলেন তাদের ডিগ্রিগুলো এবং এখনকার শিক্ষকদের ডিগ্রিগুলো যদি আপনারা একটু ডাটা নিয়ে কম্পারিজন করেন আর কি, আপনি দেখবেন যে এখন অনেক শিক্ষকের বিদেশি ডিগ্রি আছে, বিদেশে পড়াশোনা আছে। আমরা যেটা করতে পারিনি, আমাদের মূল ব্যর্থতার জায়গা, একটা বিশ্ববিদ্যালয় রাজনীতি করার জায়গা না, এটা মূলত রাজনীতি করার জায়গা নয়। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে, বিশ্ববিদ্যালয় যদি রাজনীতি করতে চায় তার বেসিস হবে নলেজ। আমাদের এখানে যে রাজনীতি হয় তার বেসিস কিন্তু নলেজ না, এবং আমি মনে করি এটাই হচ্ছে আমাদের প্রধান দুর্বলতা। বিশ্ববিদ্যালয় যদি নলেজ তৈরি করতে পারতো, বিশ্ববিদ্যালয় যদি ধরেন পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় অনেক বড় বড় পণ্ডিত তৈরি করেছে, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের নোবেল লরিয়েট আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নোবেল লরিয়েট আছেন আমরা বলতে পারি, কিন্তু আমাদের আসলে জ্ঞানের যে আসল জায়গাটা, যে জায়গা থেকে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 50 জন ভালো মানের ভাষাবিদ বের হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা বিভিন্ন বিভাগে যারা পড়াই, আমার একটা অনেক বড় আফসোস আছে যে আমরা আইন নিয়ে যারা পড়াই, বিশেষ করে আমি আমার বিষয় নিয়ে বলি, একটা কমন বিষয় বলি যেটা আসলে আইন এবং অন্যান্য কাজিন সাবজেক্টগুলো, ধরেন সোশিওলজি, অ্যানথ্রোপোলজি আমরা শেয়ার করি, যেমন জাস্টিস, ন্যায় বিচার এমন একটা আইডিয়া যেটা নিয়ে কিন্তু প্রচুর ভালো ভালো বই আছে। তো একটা খুব ভালো বইয়ের নাম হচ্ছে থিওরি অফ জাস্টিস। এই বইটি বাজারে আছে প্রায় 50 বছর ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত পণ্ডিত মানুষ আছেন, কেউ কিন্তু চেষ্টাই করেন না এই বইটার বাংলা অনুবাদ করার। আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা শক্তিশালী কিভাবে। আমরা কিন্তু মাঠে চিৎকার চেঁচামেচি করে শক্তিশালী হয়ে উঠি না, আমরা কখনোই সেভাবে শক্তিশালী হয়ে উঠি নাই। আমাদের মূল শক্তির জায়গা, বিশ্ববিদ্যালয়ের মূল জায়গাটা হবে পড়াশোনা, রাজনীতিটা সেকেন্ডারি বিষয়। কিন্তু আমার যেটা মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে সেকেন্ডারি বিষয়টাকে প্রাইমারি বিষয় হিসেবে দীর্ঘদিন চর্চা করেছে। এই চর্চার কারণে বাংলাদেশের জন্ম হয়েছে, এই চর্চাটাকে আমি খারাপ বলি না, কিন্তু আমি বলি যে কিছুটা পরিবর্তনও আমাদের দরকার আছে। আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে নোবেল লরিয়েট এখনো যথেষ্ট নাই। কেন নাই? আমাদের ধরেন আমি যদি ভারতের কথা বলি, ভারতে এখন আমি 50 জনের লেখকের নাম বলতে পারবো যাদের লেখা সারা পৃথিবীতে পাঠ করা হয়। আপনি যদি নিউ ইয়র্কের রাস্তায় কখনো হাঁটেন, অরবিন্দ আদিগার বই আপনি সেখানে পাবেন, ঝুম্পা লাহিড়ির বই সেখানে পাবেন, হ্যাঁ, এবং সেখানে ধরেন সারা পৃথিবী এক নামে চেনে সালমান রুশদিকে। এরকম আরো অনেক বড় বড় পণ্ডিত কিন্তু ভারতে তৈরি হয়েছে। VS নাইপল একজন ভারতীয় বংশোদ্ভূত, উনি আছেন। তারপরে ধরেন আরো আমি অনেকের নাম বলতে পারবো যারা ভারত থেকে বেরিয়েছেন, ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে তারা পড়াশোনা করেছেন, তারা নির্মিত হয়েছেন ভারতে। তো আমরা ভারতের পাশের দেশ, আমাদেরও কিন্তু সেই প্রসপেক্ট ছিল। আমাদের এখানে যখন বিশ্ববিদ্যালয় তৈরি হয় সেই মানের সংস্কৃতি, সেই মানের মানুষগুলো তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি আমাদের মূলত একটা ব্র্যান্ডই তৈরি হয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। আমার কথা হচ্ছে আমার এখানে বুদ্ধিজীবী শ্রেণীটা কোথায়? যে বুদ্ধিজীবী শ্রেণীটা আসলে নলেজ নিয়ে কাজ করবে, আমরা হয়তো 1000 জনে একজনকে পাই। হ্যাঁ, তো এই যে জায়গাটায় আমাদের প্রচন্ড দুর্বলতা আছে, এবং এই দুর্বলতাটা যদি আমরা কাটিয়ে উঠতে না পারি তাহলে রাজনীতিবিদরা, কারণ যখনই শিক্ষকরা রাজনীতি করবেন, রাজনীতিবিদরা যিনি মাঠে রাজনীতি করছেন 50 বছর ধরে, আর আমরা যারা একটা সীমিত পরিসরে রাজনীতি করি, তারা তো আমাদের কি হিসেব করবেন না। এর মূল কারণ হচ্ছে আমাদের আসল জায়গা হচ্ছে একাডেমি। আমি যদি একাডেমিক্যালি হিসেব করি, আমি মনে করি এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় 50 বছর আগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় বহু দিক থেকে শ্রেয়তর। হতে পারে আমরা অনেক জায়গায় ক্ষয়ে গেছি, আসলে আমরা তো নির্মিত হইনি শুরু থেকেই। এই দোষটা এখনকার না, এই দোষটা ধরেন 40, 50, 60-এর দশকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জ্ঞানের শক্তিশালী কোনো পরম্পরা তৈরি হতো, যেমন পরম্পরা কিন্তু কিছুটা আছে, যেটা আমি বলেছি। আমার অনেক শিক্ষক ছিলেন যারা আমার বিভাগের বাইরে ছিলেন, বিভাগে ছিলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। রোবায়েত স্যার, তিনি কয়েকজন শিক্ষকের নাম বললেন একটু আগে। এইভাবে কিন্তু জ্ঞানের পরম্পরা তৈরি হয়। হয়তো আজ থেকে 20 বছর পরে রোবায়েত স্যারের কোনো ছাত্র এসে বলবে যে আমি স্যারের দ্বারা আলোকিত হয়েছি। তো এই পরম্পরাটা তো আরো আগে থেকে শুরু হওয়ার কথা ছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই মানের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা একজনও দেখি না।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে মানে শিক্ষক ছিলেন, উনি 6টি ভাষা, আমি যদি ভুল না করে থাকি 6টি ভাষায় কথা বলতে পারেন। তো এর মূল কারণটা আমি মনে করি আসলে আমাদের কনসেন্ট্রেশন বা ফোকাসটা ছিল যে বিশ্ববিদ্যালয়ের আরো বেশি রাজনৈতিক পারফর্ম করা উচিত। আমি মনে করি যে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পারফর্ম করবে, কিন্তু সেটা জ্ঞান শূন্য হয়ে করবে না, কোনো জাতীয় আবেগ থেকেও করবে না। তার কাছে নিজস্ব জ্ঞান থাকবে, নিজস্ব আবিষ্কার থাকবে, নিজস্ব চিন্তা থাকবে, সেই চিন্তার বেসিসে সে একটা অবস্থান নেবে। এখন আমাদের যেটা হয়ে গেছে, আমাদের নিজস্ব নলেজ প্রোডাকশনের জায়গায় আমরা কিন্তু এখনো প্রায় শূন্য, আমি পুরো শূন্য বলবো না, প্রায় শূন্য, কিন্তু আমরা অনেক এই বর্তমান গত 10 বছরে আমরা সেখান থেকে অনেকটা বেরিয়ে এসেছি। আপনি যদি রিসার্চ পেপার ধরে ধরে আজ থেকে 50 বছর আগে রিসার্চ আর্টিকেল কয়টা ছিল, এখনকার শিক্ষকদের কয়টা আছে, এখনকার শিক্ষকদের মান কি, আপনি যদি কম্পেয়ার করতে পারেন, ওই ডাটা যদি কারো কাছে থাকে, হতাশ হওয়ার আমি মনে করি কিচ্ছু নাই। যেটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে তার আগে 50 বছর আগে যে আবেদনটা ছিল, যে আবেদনটা 50 বছর আগে ছিল বা 100 বছর আগে ছিল, সেই আবেদনটা আমরা হারাই ফেলছি। এর মূল কারণ হচ্ছে আমাদের নিজের যে জায়গাটা, পড়াশোনার জায়গা, একাডেমিক জায়গা, সেই জায়গায় আমরা আসলে তেমন কিছু করতে পারি নাই। আমাদের 50 জন প্রফেসরকে যদি ইউরোপ আমেরিকা এক নামে চিনতো, যে অমুক প্রফেসর অমুক দেশে আছেন, বা আপনার ধরেন পাশের দেশেও যদি রেসপেক্ট করতো যে না উনি তো মহাপণ্ডিত এই বিষয়ে, যেমন আহমদ শরীফকে কিন্তু আশেপাশের দেশের যারা জানে তারা তাকে অত্যন্ত রেসপেক্ট করে, দিস ইজ ভেরি ট্রু। এরকম প্রফেসর আরো বেশ কয়েকজন আছেন, আমি আরো কয়েকজনের নাম বলতে পারি। এখন তাদেরকে আশেপাশের দেশের লোকজনও চেনে। এই মানের যদি 50 জন অধ্যাপক আমার থাকতো, যাকে আমেরিকায় রেসপেক্ট করা হয়, যাকে ইউরোপে রেসপেক্ট করা হয়, এক নামে ওই দেশের প্রফেসররা যাকে রেসপেক্ট করেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার মানুষের কাছেও মূল্য পেত। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার মানুষের কাছে, এমনকি পলিটিক্যাল এডিটদের কাছে মূল্য হারিয়েছে, কারণ নলেজের জায়গায় আমরা কোনো প্রকার ফোকাস দিইনি। আমাদের মূল ফোকাস হয়ে গেছে রাজনীতি, যেটা রোবায়েত স্যার অনেকটা বলেছেন। হ্যাঁ, তো আমি মনে করি যে রাজনীতি করাটা দোষের না, কিন্তু রাজনীতি করতে হবে নলেজ ব্যাকড হয়ে, এবং এটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারে, আমাদের ভালো ভবিষ্যৎ কেউ আটকাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ রেজা, ধন্যবাদ রুবায়েত, ধন্যবাদ শাহিন। তোমাদের তিনজনকে একসঙ্গে আবার কৃতজ্ঞতা জানাই। তোমাদের জ্ঞান গর্ভ আলোচনায় আমি নিজেকে অনেকটা উন্নত মনে করছি এবং স্বস্তি বোধ করছি। অনেক কিছুই জানতাম না, তোমরা আমাকে জানিয়েছো, দর্শকরা জানিয়েছে। ইনশাল্লাহ আবার তোমাদের সঙ্গে কোনো এক সময় আবার কোনো এক এপিসোডে আবার কথা হবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকেও কৃতজ্ঞতা। জুবায়ের, তোমাকেও ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ এন্ড গুড বাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।